হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে ভোর 5:30 আর আমরা এখনই ম্যাগি ট্যাগি খেয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। কেন বেরিয়ে পড়েছি বলো তো? সেটা জানতে গেলে অবশ্যই আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর সাবস্ক্রাইব করে নিতে হবে জার্নি অফ লাইফকে। আর সকালের পরিবেশটা যে এত সুন্দর হয় তা তো আমি ভুলেই গিয়েছিলাম, কারণ স্কুল লাইফেই আমার ওই সকাল সকাল ওঠা ছিল। আর এখন তো আমি 7:30 আগে ঘুম থেকেই উঠি না, আর ওঠার প্রয়োজনও পড়ে না। তো আমার মেয়ের মুখে এবার শুনে নাও আমরা ফাইনালি কোথায় যাচ্ছি। আমি ভেবেছিলাম পরে বলবো, কিন্তু আমার মেয়ে তো বলেই দিল, তাই আমিও বলে দিচ্ছি। আমরা ধর্মতলা এসে গেছি আর এখান থেকেই আমরা বকখালির বাসে উঠবো। আর আমরা তো বরাবর সব জায়গার অনেক আগেই পৌঁছাই, তো আমরা এখানেও তাড়াতাড়ি পৌঁছে গেছি আর আমার বাবা মাও এসে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাসের সময়ও হয়ে গেছে, আর ওই দেখো আমাদের বাস এসেও গেছে, এবার আমরা উঠবো। তো দেখো আমরা ফাইনালি বাসে উঠেও পড়েছি, কিন্তু বাস এখনো ছাড়েনি। আর এদিকে দেখো আমার মেয়ে তো মা বাবার কাছেই বসেছে, মানে আমাদের মা বাবারা গেলে তো আমাদের কোনো চিন্তাই করতে হয় না, মেয়ের ব্যাপারে ওরাই সবকিছু সামলে নেবে। আর আমরা পুরো নিউ কাপলের মতো আনন্দ করতে পারবো। আর ফাইনালি 7:50 বাজতেই ধর্মতলা থেকে বকখালির বাস ছেড়ে বেরিয়ে এলো। ফেব্রুয়ারি মাসে আমরা বকখালি এসেছিলাম, কিন্তু এত ভালো লেগেছে যে আবার আমরা ডিসেম্বরেই চলে এলাম। তখন তো আমি ব্লগ করতাম না, তাই আপলোড করতে পারিনি। আর এখানে দেখো মেয়ে এসেছে একটু আমাদের কাছে কেক খেতে, আবার একটু কেক খাওয়া হয়ে যেতেই ফের আবার বাবা মায়ের কাছে চলে গিয়েছিল। তো এরকমই দুষ্টুমি করতে করতে আমরা ফাইনালি বকখালি পৌঁছেও গেছি। আর এখন দেখো বাস থেকে নেমেও পড়েছি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা খুঁজতে খুঁজতে এই হোটেলটা পেয়ে গেলাম। এটা একটা নতুন হোটেল তৈরি হচ্ছে, কিন্তু আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে হোটেল অরিজিন। কয়েকদিনের মধ্যেই এই হোটেলটা রং হয়ে একেবারে কমপ্লিট হয়ে যাবে। হোটেলটা খুবই সুন্দর ছিল। তো আমরা ওখানে দুখানা রুম নিয়েছিলাম, একটা বাবা মায়ের আর একটা আমাদের। তো চলো হোটেলটা একটু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করে নিই। আর সব থেকে আশ্চর্যের বিষয়, এখানে মাত্র 300 টাকা থেকেই সিঙ্গেল বেডের রুম পাওয়া যায়, এবং হোটেল থেকে বিচে যাওয়ার জন্য টোটো দিয়ে দেওয়া হবে। ওই টাকার মধ্যেই কোনো এক্সট্রা চার্জ লাগবে না। এবার জেনে নেবো ডরমেটরি রুমের ভাড়া কত। এই যে 800 টাকার রুম, এটা দুখানা বেড আর জানলা খুব, এই যে বাইরের ডিসেন্সিটা এরকম সুন্দর, খুব সুন্দর। আর খাওয়ার জন্য এরকম একটা টেবিলের ব্যবস্থা আছে। এখানে হোম থিয়েটার আছে, টিভি আছে। এবার দেখাচ্ছি তোমাদের বাথরুমটা কেমন। বাথরুমটা কিন্তু খুব পরিষ্কার আছে, আর বেসিনটাও দেখছো একবারে সাদা ধপধপ করছে, কোনো নোংরা নেই। এবার যাচ্ছি ছাদে তোমাদেরকে ছাদটা দেখাবো বলে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে ছাদটা কেমন। সমুদ্রটা এইদিকে না। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই হোটেলের দাদাদের ভীষণ ব্যবহার ভালো। আমরা যেই ভিডিও করব বলেছি আমাদেরকে ভীষণভাবে হেল্প করতে লাগলো, এবং আমাদের আর একটা বড় হেল্প করেছে, যেটা তোমাদেরকে পরে বলছি। এবার জেনে নাও এখানের হোটেলে থাকার কিছু নিয়ম। তো হোটেলের ডিটেলসটা আপনারা দাদার মুখে শুনে নিন। আপনার হোটেলের নাম? হোটেল অরিজিন। ফোন নাম্বার? 6294199187। আপনার হোটেলে কত কত কিরম ভাবে ভাড়া আছে? আমাদের রুমে অফ সিজনে আপনি পাবেন 300 থেকে রুম পাবেন, আর সিজনে 500-600 মধ্যে পেয়ে যাবেন। কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাবে এখানে? আপনি বাস স্ট্যান্ডে নেমে আমাদের টোটো সার্ভিস ফ্রি আছে, ওখানে আপনাকে টোটো সিরিজ পর্যন্ত নিয়ে যাবে, আবার ওখান থেকে নিয়ে আসবে। তার জন্য কোনো পে করতে হবে না? কোনো
টাকা দিতে হবে না আমাদের, এক্সট্রা চার্জ কোনো লাগবে না, সব ওই মধ্যেই ইনক্লুড। সব ইনক্লুড হবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি খাওয়া আছে? দাওয়া আমাদের ক্যান্টিন আছে, এখানে বসে খেতে পারেন, বা আপনারা যদি মনে হয় যে আমি বাইরে খাবো বা খাবার নিয়ে আসতে পারেন। কটা থেকে কটা অবধি খোলা, মানে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত। তার ভেতর সবাইকে চলে আসতে সবাইকে হবে। আসতে হবে। আর জলের ব্যবস্থা? জলে আমাদের নিজের একর জল আছে এবং আমাদের নিজস্ব টাইমকল আছে, আমাদের ওইখান থেকে আপনি স্নান করতে পারেন, ভালো জল। অনলাইন বুকিং যদি কেউ করতে চায়? অনলাইন বুকিং হয়ে যাবে। অফলাইন বুকিং? অফলাইন বুকিংটা হচ্ছে অসুবিধা, অনলাইন বুকিং হবে। ঠিক আছে। কি ডকুমেন্টস লাগবে? আমাদের কাপেলের মধ্যে দুজনেরই লাগবে, আর ফ্যামিলি যদি হয় তাহলে আপনি মানে ধরো 4 জন এলো, ও 3 জন হলে আমি অ্যালাউ করে দেবো ডকুমেন্টস। ঠিক আছে। আধার কার্ড লাগবে। আর যদি পোষ্য কোনো জীবজন্তু আনে, মানে কুকুর পাখি? হ্যাঁ নিয়ে আসতে পারবে। ঠিক আছে। তো কি কি ফেসিলিটিস আছে তোমরা তো শুনেই নিলে। এবার এই হোটেলের কার্ডটাও তোমরা দেখে নাও, চাইলে এখান থেকে ফোন নাম্বার নিয়েও তোমরা ফোন করতে পারো। সাইট সিন করার জন্য কিছু ব্যবস্থা আছে? সাথে এখানে তো টোটো আছে, আপনি টোটো ভাড়া করে চলে যেতে পারেন। আমাদের হোটেল থেকে যান, ওখানে আপনার টোটো ভাড়া করে নিয়ে যেতে পারেন, এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রাইভেট গাড়ি মানে যাওয়ার জন্য? হ্যাঁ, প্রাইভেট গাড়ি আছে। আর এখানে দেখো আমাদের চেকিং হচ্ছে, যেহেতু আমরা ফ্যামিলি গিয়েছিলাম তো সকলের আধার কার্ড না দিলেও আমাদের হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে খাবারের মেনু, এখান থেকে অর্ডার দিলেও ওরা হোটেলেই দিয়ে যাবে, রুমে বসেই খেতে পারবে। আর এই হচ্ছে আমাদের রুম, এইটা মাত্র 300 টাকা করে ভাড়া ছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই পাশের রুমটাই আমার বাবা মায়ের রুম, এটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা তো গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম, গ্রাউন্ড ফ্লোরের ভাড়াটাই 300, আর ওপরের গুলো একটু ভাড়া বেশি। আমাদের মাত্র একটা রাতের থাকা বলে তো নিয়েই নিলাম। আর এখন আমরা হোটেলে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে যাচ্ছি একটু সাইট সিন করতে। আর এই যে আমার হাতের ঢোলক ব্যাগটা দেখছো, এতে রয়েছে সকলের সোয়েটার, কারণ একটু সন্ধে সন্ধে নামলেই তো সোয়েটার পরে নিতে হবে। আর এমনিতেও এরকম গ্রামের দিকে তো খুব ঠান্ডা। তো প্রথমে যাব আমরা খাবার হোটেলে, ওখান থেকে খেয়ে আমরা টোটো নিয়ে বেরিয়ে যাব সাইট সিন করতে। এবং যেই টোটোয় করে আমরা সাইট সিন করতে যাব, সেই টোটোর দাদাও আমাদের খুব পরিচিত। আমরা যখন ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, ওই দাদাই আমাদের ঘুরিয়েছিল। তো তোমরা যদি চাও ওই দাদার সঙ্গেও কন্ট্যাক্ট করে নিতে পারো, সেটাও আমি ডিটেলসে শেয়ার করছি। তার আগে দাঁড়াও আমরা একটু খেয়ে নিই। তো রাস্তার পাশে একটা ছোটোখাটো হোটেলেই আমরা ঢুকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো, তাই অর্ডার দিয়েই আগে চুলটা বেঁধে নিচ্ছি, কারণ খাওয়ার সময় মুখে চুল পড়লে আমার বড্ড বিরক্ত লাগে। আর এইদিকে দেখো মেয়ে পাশ দিয়ে উঁকি মারছে, বলছে আমিও ভিডিও করব, তুমি একা কেন ভিডিও করবে। আর এখানে দেখো আমাদের খাবার চলেও এলো। আমরা অর্ডার করেছিলাম ফিশ মিলের 4টে প্লেট। তো এখানে মিলের মধ্যে কি কি দিয়েছে তোমাদেরকে আমি দেখিয়েও দিচ্ছি। দেখো এখানে দিয়েছে ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি টাইপের কি একটা করেছিল ওটা, আর মাছ আর পাঁপড় দিয়েছিল। কিন্তু চাটনির কোনো ব্যবস্থা নেই এখানে। চাটনি ছাড়া পাঁপড়টা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে না, খাওয়াটা কমপ্লিট হয় না। তো কি আর করার, ওই আমরা খেয়ে নিলাম। আর এখানে আমাদের পাত থেকেই মেয়েকে আগে একটু ভাত তুলে দিয়েছিলাম, আর মেয়ের জন্য একটা মাছ ভাজা নেওয়া হলো, একটা মিডিয়াম সাইজের কাটাপোনা মাছের ভাজা, সেটার দাম নিয়েছে 30 টাকা, মানে ভাবতে পারছো। আর আমার মেয়েকে খাওয়াতে গিয়ে তো আমার প্রতিদিন মাথাই খারাপ হয়ে যায়, কি আস্তে আস্তে খায় তোমরা চিন্তা করতে পারবে না। ববো হাঁটা কর, হাঁটা কর, ভিডিও করছি দিকে দেখো। তো মেয়েকে কোনো রকমের একটু খাইয়ে দিয়েই আমি একেবারে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর খেয়ে নিয়েই বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো আমাদের টোটো এসে গেছে। তো এই দাদার মুখ থেকে আগে তোমরা ঘুরতে যাওয়ার ডিটেলসটা শুনে নাও, তারপরে আমাদের ঘোরার ভিডিওটা দেখবে। বকখালিতে যারা আসবে এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে। আপনার নাম বলুন। আমার নাম বিষ্ণু ভূঁইয়া। আপনি কোথায় কোথায় সাইট সিন করান? আমি এখানে সাইট সিন বলতে আমাদের এখানে 4টে স্পট রয়েছে, হেন্ডি আইল্যান্ড, বেলফি সার্ভার, কার্গিল সি বিচ, ফিজারগঞ্জ আর ইকো পার্ক টেন্ট। এই স্পটগুলো আমরা টোটাল ঘোরাই, আর ঘোরাতে 300 টাকা করে।
আচ্ছা, শুনে নিলেন। এবার আপনার ফোন নাম্বারটা যদি দেন তাহলে মানুষের যোগাযোগ করতে সুবিধা হয়। আমার ফোন নাম্বার 9382087380। ঠিক আছে দাদা, বলে দিলেন। আমি তাও ডেসক্রিপশান বক্সে ওনার ফোন নাম্বার, নাম আমি দিয়ে দেবো। যাদের প্রয়োজন হবে তারা কন্ট্যাক্ট করে নিতে পারেন, এবং আমি হোটেলের নাম, ফোন নাম্বারও দিয়ে দেবো। তো তোমরা তো শুনেই নিলে ডিটেলসটা। তোমরা অবশ্যই এই হোটেলের সঙ্গে যোগাযোগ করো আর এই দাদার সঙ্গেই ঘুরতে এসো, তোমাদের আশা করি খুব ভালোই লাগবে। তো আমরা যাচ্ছিলাম হেনরি আইল্যান্ডে, কিন্তু যাওয়ার পথে মাঝ রাস্তায় টোটো থামিয়ে দাঁড়িয়ে আগে ছবি তুলে নিলাম, কারণ কেন জানি না আমার এই বন বাজারটাই খুব ভালো লেগেছে। হেনরি আইল্যান্ড যাওয়ার সময় এরকম একটা টিকিট কাউন্টার তোমরা পাবে, যেখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে। এইদিকে দেখো আমার হাজব্যান্ডও গেছে টিকিট কাটতে। টিকিটটা দেখাও, এখানে এসে কটা টিকিট আছে সেটাও গুনে দেখাও। আর হেনরি আইল্যান্ড যাওয়ার সময় দেখো এই রাস্তাটা কত সুন্দর। 50 টাকার একটা নোট দিচ্ছে, জানো? খুব সুন্দর জায়গাটা। এই দেখো না, কি সুন্দর সাজানো গোছানো। সাজানো গোছানো না? আর হেনরি আইল্যান্ড যাওয়ার সময় একটা জিনিস দেখে আমার ভীষণ কষ্ট লেগেছে, যেটা হচ্ছে রাস্তার দুপাশের গাছ এইভাবে কেটে উড়িয়ে দিচ্ছে। আমার তো ভীষণ কষ্ট হয়েছে। গাছগুলো দেখো কিভাবে শুকিয়ে গিয়ে পড়ে রয়েছে। কেন তাদের কষ্টের কথা কেউ ভাবে না? তাদেরও যে প্রাণ আছে, তাদেরও যে লাগে, কষ্ট হয়, এটা কেন যে মানুষ বোঝে না কে জানে। একে পৃথিবী থেকে গাছ পুরো বিলুপ্ত হয়ে যাচ্ছে, আবার গাছ এভাবে কেটে দিয়েছে। এটা কি উচিত হয়েছে? তোমরাই কমেন্ট করে বলো। ওই যে গাছ প্রতিবাদ করতে জানে না। গাছ যদি প্রতিবাদ করতে জানতো তাহলে আজকে প্রচুর গাছ থেকে যেত। প্রতিবাদের জীবন, যুগ পড়েছে প্রতিবাদের যুগ। দেখো, তোমরা হয়তো ভাবছো আমি কি বলছিলাম। আমি এটাই বলছিলাম যে এখন যেভাবে সমাজ এগিয়ে চলেছে, এখন যে প্রতিবাদ করতে জানবে না তার ওপরেই সবাই ছুরি ঘোরাবে। প্রতিবাদ না করতে জানলে যেমন একটা বাড়ির বউকে অত্যাচারিত হতে হয়, সেভাবেই গাছ প্রতিবাদ করতে জানে না বলে আজকে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে। কিন্তু গাছগুলো যদি প্রতিবাদ করতে জানতো তাহলে হয়তো আজ একটার বদলে 10টা গাছ থেকে যেত, এভাবে অনেক গাছ থেকে যেত। তো যাই হোক, আর মন খারাপ করব না, কারণ আমরা ঘুরতে এসে গেছি হেনরি আইল্যান্ডে। চলো গুটি গুটি পায়ে হেনরি আইল্যান্ডের দিকে এগিয়ে যাওয়া যায়। আর আমার মেয়ে তো দাদাই ড্রিম ছাড়া কিছুই বোঝে না। তো চলো হেনরি আইল্যান্ডে যেতে যেতে তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করা যাক, যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের হোটেল থেকে একটা ভীষণ রকম হেল্প করেছে। সেই হেল্পটা হচ্ছে ওই হোটেলে থাকার রাতে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুব শরীর খারাপ করে যায়। তো আমাদের হয়েছিল পেটের প্রবলেম আর বমি। তখন রাত্রির প্রায় 10:30 পৌনে 11টা বাজে। একে শীতকাল, তার উপর গ্রাম, বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ি নিশুতি হয়ে গিয়েছিল। এবং হোটেলের যেই নিজস্ব টোটো আমাদেরকে সার্ভিস দিচ্ছিল সেই টোটোরও গ্যারেজ করা হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের যেহেতু এতটা শরীর খারাপ বাড়াবাড়ি, সেহেতু সেই গ্যারেজ থেকে টোটো বার করে ওই রাত্রির 11টার সময় আমাদেরকে ওষুধ কিনতে নিয়ে গিয়েছিল। এটা আমাদের কাছে একটা ভীষণ রকমের হেল্প। আর আমাদের যদি এই হেল্পটা না করা হতো আমরা হয়তো ভিডিওটাই করতে পারতাম না, এতটাই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। এবং আর একটা শেষে হেল্প করেছে, যেটা হচ্ছে বাচ্চা নিয়ে অনেকগুলো ব্যাগ নিয়ে আবার ভিডিও করতে গিয়ে আমি একটা ব্যাগই হোটেলে রেখে দিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা বিচে গেছি, তারপরে আবার খেয়ে দিয়ে যেই বাস স্ট্যান্ডে এসে বাসে উঠতে যাচ্ছি তখন আমার মনে পড়েছে যে হোটেলে আমার ব্যাগ রয়ে গেছে। তো তখনই সঙ্গে সঙ্গে ফোন করতেই ওনারা আমাদের ব্যাগটা দিয়ে গেলেন। এরকম হেল্প তো শুধু ওখানেই পাওয়া যায়, আর অন্য কোনো হোটেলে করবে বলে তো আমার মনে হয় না।
বা আমরাও অনেক জায়গায় ঘুরেছি, কখনো এরকম হেল্প পাইনি। আর এখানে আমার মেয়ের খাতিরটা দেখো, দাদাইয়ের কোলে কোলে যাচ্ছে। তো চলো, কথা বলতে বলতে আমরা বিচে চলেও এলাম। আসলে হেনরি আইল্যান্ডে নেমে অনেকটা হেঁটেই আসতে হয় বিচে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, তোমাদের তো দেখালাম দেখলেই। আর এখানে আসতেই আমার মেয়ে শুরু হয়ে গেল বালির ওপর নাম লেখা, কি বায়না সে। আর আমার শুরু হয়ে গেল শর্টস তোলা। মানে শর্টস না করতে পারলে তো আমার শান্তিই হয় না, ঘুমই আসবে না আমার রাতে। আচ্ছা, তোমরাও কি আমার মতো এরকম রিলস আর শর্টস করতে ভালোবাসো? ভালোবাসলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, শুনে আমার খুব ভালো লাগে এগুলো। আর আমার মেয়েও দেখো শর্টস করছে আমার সাথে। ও আবার ভিডিও শুট বলতে পারে না, বলবে ভিডিও অচুত করব। কতদিন পর আবার বাবা মায়ের সঙ্গে ঘুরতে বেরালাম, এত ভালো লাগছে যে কি বলবো। বিয়ের পর তো নিজের মনের মানুষ সবসময় নিজের কাছেই থাকে, কিন্তু তার সঙ্গে বাবা মাও থাকলে কতই না আনন্দ হয়, তাই না? আমরা এই প্রথমবার 5 জন একসঙ্গে ঘুরতে এলাম। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তো অনেকবার ঘুরেছি, কিন্তু নিজের বাবা মায়ের সঙ্গে কতদিন পর আবার ঘুরতে এলাম। সেই বিয়ের আগে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে ঘুরতে যেতাম, আর তারপর থেকে পুরো বন্ধ হয়ে গেছে। কারণ এমনিতেই খুব ছোট বয়সেই আমার হাজবেন্ডের সঙ্গে আমার পরিচয়, এবং একটু বড় হতেই আমাদের বিয়ে হয়ে যায়। আর হেনরি আইল্যান্ডের সমুদ্রটা দেখো কত সুন্দর, ইচ্ছা করছে যেন স্নান করি, কিন্তু এখানে জলে তো নামতেই বারণ করছে, বলছে নাকি চোরাবালি আছে, নামা যাবে না। তো রিস্ক নিয়ে আর কি লাভ বলো, বরঞ্চ দুজনের নাম লিখি এভাবে। এবার তোমাদের সকলের জন্য একটা প্রশ্ন হচ্ছে, আমি কি নাম লিখছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য শেষে আমি দেখিয়েই দিয়েছি, দেখে নাও। আমি চাই জন্ম জন্মান্তর যেন আমাদের নাম এইভাবেই লেখা থাকে, কখনো যেন মুছে না যায় মন থেকে। সবসময় একটাই কথা বলতে চাই, একই সাথে হাত ধরে একই পথে চলবো। আর এখানে দেখো আমার বাবা লিখেছে সাগর ডাকে। আর এখানে সবাই নাম লিখছে দেখে আমার মেয়ের সেই যে শুরু হলো নাম লেখা, আর থামছেই না, যেখানেই যাচ্ছে লিখছে। এমনকি যেখানে রাস্তা করা আছে, বাঁধানো রাস্তা, সেখানেও নাম লিখতে যাচ্ছে, এমন বোকাটা। তারপরে আমরা ফাইনালি টাটা করে দিয়ে এবার যাচ্ছি অন্য একটা গন্তব্যের দিকে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমরাই গেস করো। আর এখানের বালিগুলো দেখো, আমার মায়ের সে কি পছন্দ হয়েছে, বলছে কাঁকড়াতে এত সুন্দর ফুলের মতো করে সাজিয়েছে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে জিজ্ঞাসাই করা হয়নি, এক্ষুনি কমেন্ট করে জানাও আমাদের দুজনকে আজকে কেমন লাগছে। আর আমার এই মেকআপ লুকটা যদি দেখতে চাও, সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি কমেন্ট করে জানাও, আমি বাড়িতে এসে আবার এটার ভিডিও করে আপলোড করব। আর এটা হচ্ছে বকখালির হাট। আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম, তো শনিবার ওদের হাট বসে, তাই দেখতেও পেলাম। আর ওখানে জিনিসপত্রের কত কম দাম, আমাদের এখানে যা বাজার দর তার থেকে তো 20-30% কম তো হবেই হবে। এরপর আমরা এসে গেছি এখন লালগঞ্জের দিকে। এবার টোটো থেকে নেমে আমরা গুটি গুটি পায়ে চলতে লাগলাম বাঁধের ওপর দিয়ে। আর এখানেও দেখো আমার বাবা মায়ের সাথেই আমার মেয়ে। এত সুন্দর জায়গা লালগঞ্জ, কিন্তু এখানকার মানুষের কোনো দুঃখের শেষই নেই। ওনাদের মধ্যে একজনের সঙ্গে আমার কথা হয়েছিল, তোমাদেরকে শোনাবো। আর লালগঞ্জে নামতেই কি ঠান্ডা হাওয়া, সবাই মিলেই সোয়েটার পরে নিলাম। তাই বস্তা করে বয়ে আনা সোয়েটারগুলো এতক্ষণে কাজে লেগেছে দেখছি। এই তো এখান দিয়ে নামতে পারবে, চলো। আর এখানটা যেমন খাড়াই তেমন উঁচু নিচু, পা রাখার জায়গা নেই, তাই কষ্ট করেই লাফিয়ে লাফিয়ে নামলাম। আমার মা তো নামতেই পারবে না বলছিল, কিন্তু ফাইনালি নামতে পেরেছে দেখছি। এখানে সামনে এসে গাও জোরে। আমার হাজবেন্ডের গলায় গান তো তোমরা অনেকেই শুনেছো, কিন্তু এরকম লেডিস গলায় গান কি কখনো শুনেছো আমার হাজবেন্ডের গলায়? যারা শোনোনি তারা এক্ষুনি শুনে ফেললে। আর ওখানে দূরে দেখো আমার বাবার সঙ্গে মেয়ে কিরকম দুষ্টুমি করছে।
এরপর ক্যামেরা সেট করে আমরা এখানে গেলাম ছবি তুলতে, কিন্তু আমার ঠিক লোকেশনটা পছন্দ হলো না, তাই চলে এলাম। আমরা থাকতে পারতাম না। কিন্তু আমি যখন এসেছিলাম এই এতটা ভাঙা ছিল। ঝড় হলে কিরাম হয় এখানে? ঝড় হলে ঝড় হলে প্রচুর ধরনের ঝড় হয়, আমরা থাকতে পারি না তো। ওই আপনাদের কি লাইট হাউসে চলে যেতে হয়। ঘর বাড়ি সব ভেঙে যায়? না ভেঙে যায়, কারো কারো ভেঙে যায়, কারো কারো ধরো পাকার ঘর, তাদের কি আর ভাঙবে? ধরো মাটির ঘর যাদের আছে বা ছোটখাটো যে ধরো এক ইতলা করে ধরো পাকার ঘর করা আছে, তার উপরে ধরো টালি টালি উড়ে নিয়ে চলে যায়। সরকার দেখাশোনা করে তো না। কি দেখাশোনা করবে? তাই আমাদের কি কিছু দেয় না। সাহায্য করে না সরকার? কিছু সাহায্য করে না? এই আমফানে তো অনেক টাকা পয়সা সব পেয়েছে। না, অনেক লোক পেয়েছে, অনেকই পেয়েছে, আমরা পাইনি। কেন আমপানের টাকা কেন পাননি? এখানে সরকার আপনারা জানান একটু জোরে বলুন, এখানে ক্যামেরায় উঠছে, আপনি জোরে বলুন। সরকার টাকা কেন পাননি? নেতা আপনাদেরকে দেখছে না? কে দেখবে? আপনারা যে ভোট দিচ্ছেন সবাইকে দেখবে? সবাই, আরে সবাই যে বলছে যে তাহলে সকলে সাহায্য পাচ্ছে। আপনারা যে ভোট দিচ্ছেন, জানান না আপনারা। জানিয়ে কি হবে? আপনারা এখানে হ্যাঁ, পঞ্চায়েতের এমএলএ কে সবাইকে জানান, আচ্ছা ঠিক আছে। দিদিকে জানান, সবাই মিলে চিঠি দিয়ে আসো। সবাই মিলে চিঠি দিন। আগে ছিল ধরো হ্যাঁ। তৃণমূল করতো, হ্যাঁ, এখন হচ্ছে তোমার ওই যে বিজেপি এসছে। বিজেপি এসছে, এদিকে বিজেপি। হ্যাঁ বিজেপি এসছে। তৃণমূলের সময় কাজ হতো। কাজ কোনো হয় না, এই তৃণমূলে তো বিজেপি এসে এই নদী পথটা একদম ছিল না, সব এলাকা চলে যেত, বিজেপি হতে তবু পুরো হয়েছে। এলাকাটা চলে যেত। বিজেপি হতে এগুলো হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বিজেপি এসে করেছে। তাহলে কিছু বিজেপি কাজ করছে। কিছু আবার ঘরের যার ধরো 3টে 4টে করে নৌকোদানি, এরকম নৌকোদানি ফিশিং পার্টি, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা অনেক কিছু পয়সা সাহায্য করছে এই বাঁধরা করার জন্য। করছে। হ্যাঁ, অনেক লোক দিয়েছে, আচ্ছা, আর সরকার থেকেও দিয়েছে খানিকটা, দিয়ে বাঁধরা হয়েছে। আর কারেন্ট এসে গেছে তো। হ্যাঁ, কারেন্ট এসেছে। সাহায্য চলছে, কারেন্ট সব পাওয়া যায় ঠিকঠাক মতন। তোমরা তো শুনলেই এখানকার মানুষজনের মুখে এখানকার মানুষের কি কষ্ট। একটু যদি জল বাড়তো তো ওনাদের সব ঘর বাড়ি ডুবে যেত। এখন গভর্নমেন্ট থেকে ওদের বাঁধটা তৈরি করে দিয়েছে, তবু এখন ওনাদের একটু রেহাই, কিন্তু ঝড় হলে পারে ওনাদের কষ্টের কোনো শেষ থাকে না। আর এখানে দেখো এনারাও আমাদের সাথে কত বন্ধুত্ব করে নিয়েছে, এক টানা গল্প করে চললো, কিছুতেই আমাদের ছাড়বে না। অথচ আমাদের এখনো কত সাইড সিন বাকি আছে, ফেলেও তো আর আসতে পারি না। আর আমার মেয়ে তো ওই বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য ছটপট করছে, নিজেই ঠিকঠাক দাঁড়াতে পারে না, ওকে আবার চেপে চুপে কোলে নিচ্ছে। আবার একদিন আসবো না এসে। ছবি তুলছে। ছবি তুলছে, ছবি তুলছে। ছোট ছোট হাত লেগে যাবে, লেগে যাবে। পাটা মারি ফেললে না, জুতো পরে আছিস, পাটা ওর মারি ফেলিস নি জানো? পায়ে লেগে ওর পায়ে লেগে যাবে। পায়ে লেগে যাবে, পায়ে লেগে যাবে, পাটা যদি লেগে যায়। ও জুতি নেই তোর? হ্যাঁ, ভালো নাম বল। ভালো নামটা বলে দাও। বলে দাও। সুস্মিতা। সুচিস্মিতা। সুচিস্মিতা কি? সুচিস্মিতা। বলো। টাইটেলটা কি? বলে আমরা বেড়াতে এসেছি, বলে দাও। বাস চালবে। আর না, আর না, আর না। চলো, চলো। আসছি। তো লালগঞ্জ থেকে আমরা বেরিয়ে চলে এলাম ফিশিং হারবারে। তো দেখো এখানটা এখন আস্তে আস্তেই অন্ধকার হয়ে গেছে, আবার ওখানে টিকিট কাটতে হবে। তো তোমাদের টিকিটগুলো দেখাচ্ছি, দাঁড়াও। তো তোমরা তো শুনেই নিলে, টোটো 10 টাকা আর 5 টাকা করে পার হেড নিয়েছে আমাদের। আমরা এসে গেছি বেনফিশ, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে যে ভালো করে আমি ভিডিওটাই করতে পারছিলাম না। তার ওপর কেন জানি না লোডশেডিং হয়ে গিয়ে অন্ধকার ঘুটঘুটে হয়ে গেল। তারপর আবার কারেন্ট এসেও গেছিল অবশ্য। তো চলো যাওয়া যাক। ওই তো ওই দিকে সমুদ্রটা হচ্ছে ওই দিকে হচ্ছে সমুদ্রটা। আর সমুদ্র থেকে এইটা একটা খাল মতো চলে এসেছে, যেখানে মাছ ধরার প্রকল্পটা আছে। এখানে সব মাছ
ধরতে যায় বড় বড় ট্রলার, এগুলো তো ছোট, বড় আছে, আমি দেখাচ্ছি। চলে যাচ্ছে, দূর সাগরে পাড়ি দিচ্ছে। তো চলে গেল ওরা মাছ ধরতে। কবে কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা কোনো জীবনের গ্যারেন্টি নেই। এই হচ্ছে তাদের জীবিকা। আর এখানে দেখো একদল ফিরে এসেছে, এখানে মাছ বার করছে, এগুলো নাকি পার্শে মাছ বলছে ওরা। আর কত মাছ দেখো, থুকথুক করছে মাছ। কিন্তু আমরা তো কিনে বাড়ি নিয়ে আসতে পারবো না, বাড়ি নিয়ে আসতে পারলে তো খুব ভালোই হতো। আর এনাদের খাটুনিটা একবার দেখো, এনারা যায় দূর সাগরে মাছ ধরতে, স্নান খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিকঠাক থাকে না। তারপর মাছ ধরে এসে অত বড় জাল থেকে একটা একটা করে মাছ ছাড়ানো কোনো মুখের কথা নয়। আমি মনে করি প্রত্যেকটা কাজই, প্রত্যেকটা জীবিকাই এক একটা করে শিল্প। আর এই যে ছোট ছোট লঞ্চগুলো দেখছো, এতে করে জম্বুদ্বীপ ঘুরতে নিয়ে যাওয়া হয়, কিন্তু নামানো হয় না, জাস্ট সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে ব্যাক। আগের বারে আমাদের যাওয়ার কথা হয়েছিল, কিন্তু যেহেতু নামতে দেবে না তাই আমি যাইনি। দিনের বেলার ছবি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু ডাউনলোড করা নয়, আগের বারে আমরা তুলেছিলাম। আর ভিডিও করতে গিয়ে দেখো পুরো কারেন্ট চলে গিয়ে অন্ধকার ঘুটঘুট করছে। আর ওই যে আলোগুলো জ্বলছে দেখছো, ওগুলো মাছ ধরার ট্রলারের আলো। তারপর আবার রীতিমতো কারেন্ট চলেও এলো, আর আমরাও বেরিয়ে চলে এলাম ফেজারগঞ্জে। তো এখানে একটা অন্ধকার পুরো বাড়ি রয়েছে, অনেকে তো বলছে এটা ফেজার সাহেবের বাড়ি, কিন্তু আসল সত্যিটা এখনো পর্যন্ত সকলের কাছে অজানা। আর এখানের এই বড় শুটকি মাছের দোকানটা দেখো, এখানকার লোকেরা তো এটাকে আবার শুটকির শপিং মলও বলছিল, কারণ এখানকার কিছু মানুষের জীবিকাই হচ্ছে এই শুটকি মাছ, যাকে খুব ভালো কথায় ড্রাই ফিশ বলা হচ্ছে। তো আমরা ফাইনালি চলে এলাম বকখালির বিচে। আসার সময় কার্গিল বিচটা দেখেছি, কিন্তু অন্ধকারের জন্য কিছুই ছবি উঠছিল না। আর ইকো পার্কটা এবারে আমাদের যাওয়াই হয়নি, যেহেতু আমার হাজবেন্ডের মাত্র দুটোই ছুটি ছিল, পরের দিনই আমাদের ফিরে যেতে হবে, তাই আমাদের ইকো পার্কটা ঘোরা হয়নি। আগের বারে এসে আমি দেখেছি অবশ্য। তোমরা যদি হাতে আরেকদিন সময় রাখো তাহলে তোমরা ইকো পার্কটা খুব ভালো করে ঘুরে নিতে পারবে। আগের বারে যেহেতু ইকো পার্কটা গেছি, সেহেতু আমি তোমাদেরকে কয়েকটা ছবি দেখাচ্ছি, দেখে নাও। আসল কথা, তখন তো আমি ব্লগ করতাম না, তাই আমার কাছে ভিডিও সেভাবে নেই, ফটোগুলোই তোমাদেরকে দেখালাম। আর ওখানে ঝাউ গাছে অনেক দোলনা লাগানো আছে, সেটাও তোমরা দেখতে পাবে। এরপরে দেখো আমরা বিচের ধারে এসেই বেলুন ফাটাতে গেলাম, কিন্তু আমি তো একটাও ফাটাতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড দুটো ফাটিয়েছিল। দুজনে মিলে 40 টাকার খেলে একটা 3 টাকার পেন আর 5 টাকার একটা চুবড়ি পেয়েছি। তারপর আমরা এলাম মাছ ভাজা খেতে। এখানে কত রকম ভ্যারাইটি মাছ ছিল দেখো, কিন্তু আগের বারে যতটা সুন্দর লাগলো খেয়ে, এবারে জানি না কেন মাছগুলো একটু হেলহেলে টাইপের ছিল, পচা পচা মতো। এটা 100 টাকা সব, 100 টাকা সব প্লেট 100। আচ্ছা, ওটা 50 টাকা প্লেট, 110 টাকা প্লেট। এটা 200 টাকা, 350। কমপ্লেট 60 টাকা প্লেট। এইটা ভেটকি 110 টাকা পিস, আর বাঁশপাতা 60 টাকা পিস, দুটো নিলে 100 টাকা। আর এরপরে দেখো এর তলাতেই মাছ ভাজা হচ্ছে আমাদের জন্য। তোমাদের জুম করে দেখিয়ে দিলাম, দেখো সবই লাগলো ভালো দেখে, কিন্তু কেন এরকম বিচ্ছিরি হলো কে জানে। আর তারপর এসব খেয়ে আমার রাত্রিরে সে কি শরীর খারাপ, সে তো তোমাদেরকে আগেই বললাম। এরপর আমাদের মাছ ভাজা দিয়ে দিতেই আমরা খেয়েও নিলাম। আর এরপর খেতে গেলাম ভুট্টা। আর ভুট্টা খেতে গিয়ে একটা গরুর সঙ্গে আমাদের এত ভালোবাসা হলো, তো তোমাদের কি বলবো। আমার মেয়ে দেখো জড়িয়ে জড়িয়ে ওকে একটানা আদর করছে।
কোনো ভয় ডর নেই ওর। আর আমার হাজব্যান্ড খেলো ভুট্টা পুড়িয়ে আর আমি খেলাম কাঁচা মেখে। আমার ওটাই ভুল হয়ে গেছে আর কি। কাঁচা মাখাটা যে এত বিচ্ছিরি খেতে হবে আমি বুঝতে পারিনি, কারণ সিদ্ধ মাখা আমি খেয়েছিলাম, ওটা তো খুব সুন্দর ছিল খেতে। আর এই কাঁচা মাখাটা খাওয়ার জন্যই আমার হয়তো অত বমি হয়েছে। এরপর চলে এলাম হোটেলে, তারপর আর কিছু খাইনি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।